আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা কিছু ম্যাথ দেখছিলাম আর কিছু থিওরি পড়ছি আর কি, মানে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে। সো ওই যে মেন সূত্রটা ছিল ওইটার কিছু অনুসিদ্ধান্ত দেখছি, পাশাপাশি আমরা পোলার স্থানাঙ্ক দিয়ে আর কি কীভাবে দূরত্ব নির্ণয় করে সেটাও দেখছিলাম। তো এখন যদি তোমরা 3.1-এর বাকি ম্যাথগুলো একটু দেখো। যেমন এখানে আমরা 4 নম্বর পর্যন্ত পড়ছিলাম আর কি। তো যদি 5 নম্বরটা দেখো, কি বলছে যে দেখাও যে এত বিন্দু এবং এত বিন্দু, তিনটি বিন্দু দেওয়া আছে। বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, দেখাইতে বলছে যে এখানে তিনটা শীর্ষবিন্দু আছে। তিনটা শীর্ষবিন্দু হলো একটা কি ত্রিভুজের, মানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তার মানে এখানে তোমাকে তিনটা জিনিস প্রমাণ করতে হয়েছে। একটা হচ্ছে তোমাকে এটা একটা ত্রিভুজ, এটা প্রমাণ করতে হবে। সেকেন্ডলি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। থার্ডলি হচ্ছে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আর কি, মানে তিনটা জিনিস প্রমাণ করতে হয়েছে আর কি। হ্যাঁ, এখানে একটা দুটো তিনটা, মানে যে কোনো শব্দ দেওয়া থাকবে অতগুলো প্রমাণ তোমাকে দেখাইতে হবে আর কি। ঠিক আছে, সো যদি 5-1 নম্বর ম্যাথটা দেখি আমরা। দেখো এটা হচ্ছে আমার তোমাকে বিন্দু দেওয়া আছে তিনটা আর কি, বলতে হবে লেট। এখানে এ বিন্দু দেওয়া ছিল হচ্ছে 1 2, বি বিন্দু দেওয়া ছিল -4,2, আর সি বিন্দু দেওয়া ছিল হচ্ছে -4,7 আর কি। সো তিনটা বিন্দু দেওয়া আছে আর কি। সো আমাদের তিনটা বিন্দু, মানে এই তিনটা বিন্দু বা স্থানাঙ্ক আর কি, কি যে একটা মানে একটা ত্রিভুজের স্থানাঙ্ক, বা বলতে পারো একটা সমদ্বিবাহু ত্রিভুজের বা একটা সমকোণী ত্রিভুজের আর কি, মানে তিনটা প্রমাণ একসাথে দেখাতে হবে তোমাকে আর কি। ঠিক আছে, সো এখন দেখো এর জন্য আমাদের একটা কোয়ালিটেটিভ ডায়াগ্রাম আঁকা লাগবে। সো দেখো আমরা হচ্ছে যেমন যদি এখানে দেখো এটা হচ্ছে আমার জিরো বিন্দু। সো আমি বলছি যে গ্রাফ ছাড়া ডায়াগ্রাম হয়, আবার কি খাতায় ডায়াগ্রাম হয় আর কি। সো এটা কোয়ালিটেটিভ ডায়াগ্রাম আর কি, এটাকে বলা হয় কোয়ালিটেটিভ ডায়াগ্রাম। সো এর জন্য আর কি ফার্স্ট কাজ হলো ত্রিভুজের আমি তিনটা বাহুকে বের করবো আর কি প্রথমে। সো সেক্ষেত্রে আগে স্থানাঙ্কগুলো দিয়ে আমরা, যেমন এই বিন্দুটা আছে 1 2, যেমন ধরো এটা যদি 1 হয় তাহলে 1 2 এখানে হবে ধরো 1,2 বিন্দুটা আর কি। ঠিক আছে, তারপর আছে বি বিন্দু আছে -4 2 -4, তাহলে ধরো 1 2 3 4। ঠিক আছে, 1 2 3 4 আচ্ছা 1 1 2 আর কি, এটা একদম সমান হবে। এখানে নিলাম আর কি, এটা হচ্ছে তোমার বি বিন্দু -4,2। ঠিক আছে, এরপর বলছে হচ্ছে সি বিন্দুর হচ্ছে -4,7 আর কি। 7 হলে এটা দেখো -4, মানে 7টা উপরে আর কি, -4 হচ্ছে এখানে হবে, তাহলে এটা 2 হয় 3 4, বড়ো হয়ে যাবে আর কি অনেক, মানে আমরা ধরো এখানে ধরে নিলাম আর কি, গুণে আঁকলে আর কি আর একটু বড়ো হইতো। সো এটা ধরো তোমার সি বিন্দু দেওয়া আছে -4,7 আর কি। সো আমি একটু যদি যোগ করে দিই তাহলে দেখো কি আসে। আমি বলছি এই চ্যাপ্টারের ম্যাথ পারো না পারো, আগে চিত্রটা আঁকা শিখবা আর কি, চিত্রটা আঁকে নেবা সবসময়।
সো এই আমি চিত্র আঁকে নিলাম। এখন যেহেতু আমাকে তিনটা জিনিস প্রমাণ করতে হবে, একটা ত্রিভুজ, তারপরে সমকোণী ত্রিভুজ, তারপর সমদ্বিবাহু ত্রিভুজ, দুইটা বাহু সমান আর কি। সো এই জন্য আমরা কি করব যে আগে ওদের বাহুটা বের করে নেবো আর কি, ঠিক আছে, মানে তিনটা বাহু বের করে ফেলবো আর কি। এখন দেখো এই যে আমার এবি যে বাহুটা আছে, এবিটা কিন্তু আমার এক্স অক্ষের সমান্তরাল। কেন? কারণ হচ্ছে আমি কিন্তু লাস্ট ক্লাসে বলছিলাম ওদের কিন্তু কোটিদ্বয় সমান। দেখো এটা সমান, 2 কিন্তু সমান। তাহলে যদি কোটিদ্বয় সমান হয় তাহলে আমি এই এবি এর দূরত্বটা বা সংযোগ সরলরেখাটা বা রেখাংশটা কীভাবে বের করবো? আমরা হচ্ছে শুধুমাত্র কি করব, ওদের যে ভুজদ্বয় আছে এই ভুজদ্বয়ের বিয়োগফলের মান বা অন্তরের মান হবে এবি, ঠিক আছে। লাস্ট ক্লাসে কিন্তু বলছিলাম এটা, তোমার অনুসিদ্ধান্ত 1 ছিল, ঠিক আছে। সো দেখো এবির মানটা এখানে এবি করলো, যেমন এই যে আমি দেখাচ্ছিলাম লাস্ট ক্লাসে তোমাদের প্রথম অনুসিদ্ধান্তটা, এই যে এইটা ছিল আর কি, ঠিক আছে, মানে কোটিদ্বয় সমান, ঠিক আছে। সো এটা 2 ছিল, তাহলে এবি আমরা এখানে মডুলাস দিয়ে নিলাম। এটা থেকে তোমার যেটা খুশি ওটা বিয়োগ করতে পারবো, কোনো সমস্যা নেই। যেমন আমি একটু এটা থেকে করি 1 -4 ঠিক আছে। তাহলে 1 + 4 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আসে 5 একক আর কি, ঠিক আছে। আর বিসি ক্ষেত্রে দেখো, বিসি ক্ষেত্রে কিন্তু ওদের ভুজদ্বয় সমান মানে কি? এটা -4 মানে হচ্ছে ওইটা হবে হচ্ছে তোমার এই দুইটা বিন্দুর দূরত্ব হবে হচ্ছে কোটিদ্বয়ের বিয়োগফলের মান, বা তুমি বলতে পারো হচ্ছে কি বিয়োগফলের অন্তর। যেমন বিসিটা যদি করি, বিসি = এখানে তুমি 7 - 2 করতে পারো, কোনো সমস্যা নেই। 7 - 2 করলে 5 এককে আসে, ঠিক আছে। দেখো দুইটা কিন্তু চলে আসছে তোমার, মডুলাস দিয়ে দিবে অবশ্যই। মানে যদি আমরা জানি যে যদি তাদের ভুজদ্বয় সমান হয় তাহলে তাদের সংযোগ সরলরেখাটা অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল হয় আর কি। সো সেটাই এখানে হয়েছে, হ্যাঁ। সো আর দূরত্বের জন্য অবশ্যই কি কোটিদ্বয়ের বিয়োগফলে মানে মানের সমান হবে আর কি, ঠিক আছে। সো এটা গেল। সো এখন আমি যদি সিএটা বের করি, দেখো সিএটা আমরা পুরাতন সূত্র দিয়ে বের করলাম, মানে মেইন সূত্র যেটা আর কি। যেমন সিএ এসি বা সিএ যেটা বলো, এসি CA √, তোমার এখানে কি আছে দেখো, সি এর ক্ষেত্রে তোমরা বলতে পারো 1 + 4 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 7 - 2 হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা ব্যাপারটা দিছি, তাহলে এটা কি আসে 5 স্কোয়ার প্লাস 7, এটাও কিন্তু 5 স্কোয়ার, ঠিক আছে। তার মানে আছে তোমার 25 + 25 মানে 50 আসে আর কি। তাহলে এটাকে এরকম লিখতে পারো, মানে √50-কে কী লেখা যায় আর কি, বা এরকম করতে পারো তুমি √50 না রেখে এটাকে আমরা 25 না, এটা লেখা 5 স্কোয়ার, মানে আলাদা করে যদি লেখো তাহলে এরকম আসে, দেখো 5√2 আসে, 5√2 আসবে আর কি, ঠিক আছে। এত একক আসবে, কারণ দেখো সূত্রটা আর কি এরকম। এটাকে ডাইরেক্ট কীভাবে লেখা যায়, যদি এরকম থাকে, ধরো এটা তো তুমি 5 স্কোয়ার আসছিলো, হ্যাঁ, এটাকে তুমি 5√2 লিখতে পারবে কীভাবে, দেখো যদি এরকম থাকে x² + x² এরকম থাকে, তাহলে এটাকে কি লেখা যায় দেখো 2x² লেখা যায়, 2x² লেখা যায়। তাহলে x² আর হচ্ছে মানে স্কোয়ার আর রুটে কাটা, তাহলে কি লেখা যায় x√2 লেখা যায় না এরকম। দেখো x√2 হলে এখানে আছে 5² 5 আছে, তাহলে 5√2। সেমভাবে যদি এরকম থাকে, দেখো যদি থাকে ধরো √4² + 4², তাহলে লিখতে হবে কি 4√2, এরকম লেখা যাবে, হ্যাঁ। বুঝো কিনা দেখো, যদি x² থাকে আমরা 2x² লিখতে পারি এটা,
সো সেভাবে আর কি 2x স্কোয়ার যদি লিখতে হয় তাহলে এক্স স্কোয়ার রুট কাটা স্কোয়ারের রুট কাটা, সো থাকে কি 2 রুট এক্স রুট 2 আর কি। হ্যাঁ, আবার তুমি বলতে পারো যদি এরকম থাকে রুট ওভার 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এটাকে লিখতে হবে 7 রুট 2, ঠিক আছে 7 রুট 2। ডাইরেক্ট আর কি সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবে তোমরা, কোনো সমস্যা নেই। যদি বুঝতে কষ্ট হয় এরকম আর কি একটা বানাইলে তারপর দেখবা যে কী আসে। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এটা গেল, দেখো এটা হচ্ছে 5 রুট 2 একক আসছে আর কি, ঠিক আছে। এখন দেখো বা এটাকে তুমি যদি দশমিকে নেওয়ার দরকার নেই, আমরা এইভাবে রাখি। যদি নেও তাহলে মানটা কত আসে দেখি একটু, কারণ এখানে 5 রুট 2 মান 7 পয়েন্ট সামথিং আসতে পারে। 5 রুট 2 এটা হচ্ছে 7.07 এত একক আসে আর কি, ঠিক আছে। যাই হোক, এখন এই পর্যন্ত গেল আর কি, আমরা তিনটা বাহুদেরকে বের করলাম আর কি, ঠিক আছে, এবিবিসি আর এস সি। হ্যাঁ, এখন আমার প্রথমে প্রমাণ করতে হচ্ছে যে এবিসি একটা ত্রিভুজ। দেখো তিনটা জিনিস প্রমাণ করতে হচ্ছে। প্রথম হচ্ছে আমরা প্রমাণ করবো এবিসি একটা ত্রিভুজ, তারপর হচ্ছে সমকোণী বা সমদ্বিবাহু যে কোনো একটা। হ্যাঁ, তাহলে এরপরে আবার বলছে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। সমস্যা নেই, আমরা বাহুর দৈর্ঘ্য জানলে তো ক্ষেত্রফল বের করতে পারি। সো 4টা প্রমাণ আছে অলরেডি, তোমরা বলতে পারো। সো ত্রিভুজের এটা একটা ত্রিভুজ আর কি, এটা হচ্ছে আগের কথা হচ্ছে এটা একটা ত্রিভুজ। এখন দেখো একটা ত্রিভুজ হওয়ার শর্ত কী বা কোন কন্ডিশন ফুলফিল করলে আমরা জানি একটা ত্রিভুজ হয়। যেমন আমরা জানতাম যে কোনো দুই বাহুর সমষ্টি যদি মানে যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বড় হয় তাহলে কি হয়, ওটা একটা ত্রিভুজ হয়, বা ওই তিনটা বাহুদের একটা ত্রিভুজ গঠন করা সম্ভব আর কি, ঠিক আছে। মানে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কিন্তু বৃহত্তর হবে। হ্যাঁ, তবে তারা কিন্তু ত্রিভুজ গঠন করবে, এটা হচ্ছে প্রথম শর্ত আর কি। সো এখন কথা হচ্ছে তুমি কোন দুইটা বাহু যোগ করবা আর কি, বা কোন দুইটা বাহু যোগ করে দেখবা যে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই ক্ষেত্রে তোমরা কী করবা, সবচেয়ে ছোট দুইটা বাহুকে যোগ করবা, যোগ করে দেখবা যে সবচেয়ে বড় বাহু অপেক্ষা বড় কিনা। যদি বড় হয় অবশ্যই ত্রিভুজ গঠন করবে আর কি, ঠিক আছে। আর সবচেয়ে ছোট দুইটা যোগ করা মানে বাকিগুলো যোগ করলে তো অবশ্যই কি তৃতীয় বাহু অপেক্ষা বড়ই আসবে। হ্যাঁ, যেমন দেখো আমার এখানে যে আমরা কি প্রমাণ করব, এখানে দেখো এবিটা আসছে কত, এবি আসছে বিসি আসছে কিন্তু 5 আগে। দেখো এবি আর হচ্ছে বিসি এই দুটা কিন্তু ছোট, সবচেয়ে ছোট। হ্যাঁ, এবি আর বিসি কিন্তু ছোট, তাহলে এই দুটা যোগ করলে দেখো 5 আসছে। 5 কিন্তু 5 + 5 কিন্তু 10 একক, 10 একক। দেখো এরকম আসে যে এখানে, সুতরাং তোমার এবি প্লাস এবি প্লাস বিসি ইকুয়াল টু আছে 5 + 5 ইকুয়াল টু 10। এটা কিন্তু গ্রেটার দেন তোমার 5 রুট 2 বা 7.07। তার মানে অবশ্যই কি, সুতরাং তুমি বলতে পারো যে এবি প্লাস বিসি যেহেতু গ্রেটার দেন এসি বা সিএ, সুতরাং কি এবিসি কিন্তু আমার ত্রিভুজ গঠন করবে আর কি। এটাতে তোমার প্রথম প্রমাণ আর কি, ঠিক আছে। মানে সবচেয়ে ছোট দুইটা বাহুর যোগফল যদি সবচেয়ে বড় বাহু অপেক্ষা বৃহত্তর, তবে যে কোনো দুই বাহুর কি যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে বা তার ত্রিভুজ গঠন করবে আর কি। তো সেটাই আমি বলছি, এটা গেল আমার প্রথম প্রমাণ। হচ্ছে এরা সমদ্বিবাহু কিনা। সমদ্বিবাহুর ক্ষেত্রে আমরা জানি যে দুইটা বাহু সমান হবে। দেখো এখানে এই বাহু কিন্তু আমরা সমান পাইছি আর কি, মানে এবি ইকুয়াল টু বলতে পারো বিসি, তার মানে এরা সমদ্বিবাহু। আবার কি, আবার হচ্ছে এবি ইকুয়াল টু বিসি, তার মানে কি দুইটা বাহু সমান, আর সমদ্বিবাহু। তার মানে সমদ্বিবাহু কিন্তু তোমার প্রমাণ হয়ে গেছে আর কি। তার মানে আরেকটা আছে যে সমকোণী। এখন সমকোণীর ক্ষেত্রে আমরা শর্ত কি জানতাম যে মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার আর কি, ঠিক আছে। যেমন আবার বা পুনরায় বলতে পারো, যেমন শর্ত অনুসারে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু হবে এসি স্কোয়ার বা সামথিং আর কি, ঠিক আছে। সো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার কী আছে দেখো, এটা যদি এটা সমান হয়, এখানে দেখো 5 একক মানে 25 + 25 ইকুয়াল টু তোমার 50
50 আসে বা 50কে আমরা ডাইরেক্ট লিখতে পারি এরকম যে 5√2 আর কি। 5√2 এইটা তোমার হোল স্কোয়ার লিখতে পারি আর কি, ঠিক আছে। এটা হোল স্কোয়ার এরকম লিখতে পারি। যেমন এই যে এখানে আমরা এটাই কিন্তু পাইছি, দেখো √50 ছিল কত, এইটা 5√2, সো এটা কেটে দিলাম আর কি। সো 5√2 হোল স্কোয়ার আসছে, তার মানে কিন্তু দেখো 5√2 হোল স্কোয়ার কিন্তু ছিল আমার কি এসি স্কোয়ার। এই যে তোমাদের 5√2 ছিল এসি, যদি এটাকে স্কোয়ার করে দেওয়া অবশ্যই কি এসি স্কোয়ার হবে আর কি। তার মানে এটা বুঝতে পারছো আশা করি। তাহলে সুতরাং কি এখানে এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা সমকোণী ত্রিভুজের কন্ডিশন ফুলফিল করছে। সুতরাং এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু তোমার বলতে পারো এসি স্কোয়ার। এটা কিন্তু সমকোণী এটা প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে। আর যদি তোমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাও তাহলে দেখো ভূমির দৈর্ঘ্য জানো এটা 5, আর হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা কত 5, তাহলে দেখো ওখানে গুণ করে দিলে কত আসে, 25-এর অর্ধেক আসবে আর কি। 5×5 = 25 / 2 মানে হচ্ছে 12.5 আসবে। সো 12.5 এখানে দেওয়া আছে দেখো অ্যান্সারে, এই যে এত বর্গ একক। তাহলে এটা বুঝতে পারছো আশা করি। সো এটা ছিল আমার 5 নম্বর অঙ্কটা। সো এরপর যদি তোমরা তোমার পরের অঙ্কটা দেখো, 5-এর পরে, যেমন এটা গেল 5-এর 1 আমি করলাম, এটা ভালো অঙ্ক। দেখাও যে পরেরটাও সেম, দেখাও যে এত বিন্দু ত্রয় একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ উৎপন্ন করো। সেমভাবে এটা পারবা আশা করি, সেম আর কি, ক্ষেত্রফল পারবা। তারপর 5-3 বলছে 3টা বিন্দু ত্রয় একটি ত্রিভুজের শীর্ষবিন্দু হলে ওই ত্রিভুজটির পরিকেন্দ্র নির্ণয় করো। দেখো এখানে একটা কথা বলছে পরিকেন্দ্র, ঠিক আছে। আসলে এই অঙ্কটা এখানে দেখা উচিত হয় নাই, কারণ তোমার এখনও পরিকেন্দ্র সম্বন্ধে আইডিয়া হয় নাই। পরিকেন্দ্র এগুলো আমরা পরে পড়বো, পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, ভারকেন্দ্র, বরকেন্দ্র, তারপরে তোমার আর কি লম্ব কেন্দ্র আর কি। এগুলা তোমরা শিখবা হচ্ছে যখন আর কি অন্তর্দ্বিখণ্ডক বহির্দ্বিখণ্ডক আর কি শিখবা, মানে পরবর্তী চ্যাপ্টারগুলোতে, তখন আর কি শিখবা। তাও আর কি আমি মোটামুটি একটা ইনিশিয়াল আইডিয়া দিয়ে দিই, কারণ এই অঙ্কগুলো আর কি ভারকেন্দ্র বরকেন্দ্র এটা পুরা চ্যাপ্টার ওয়াইজে আছে। শুধু তাই না, ফিজিক্সেও দেখবো অনেক জায়গায় ভারকেন্দ্র বরকেন্দ্র, যখন ওই যে তোমরা ইসের গ্র্যাভিটির অঙ্কগুলো করো, ঠিক আছে, ওইখানে এই জিনিসগুলো নিয়ে ঝামেলা করে। সো দেখো যেমন আর কি দেখায়, কয়েকটা জিনিস আছে তোমাদের। এটা আমি যখন ইন্টারমিডিয়েট ছিলাম তখন আমার স্যার বুঝাইছিলাম আমার আলোর প্রতিসরণের হ্যাঁ, আচ্ছা যাই হোক, প্রতিসরণ। আচ্ছা যাই হোক, এখন আমরা হচ্ছে আর কি বলে ভারকেন্দ্র বর্গ। এখানে আমরা কয়েকটা জিনিস একটু শিখতে হয়, সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে ভরকেন্দ্র বা ভারকেন্দ্র, আরেকটা হচ্ছে তোমার অন্তকেন্দ্র, আরেকটা হচ্ছে তোমার পরিকেন্দ্র, আরেকটা হচ্ছে লম্বকেন্দ্র, ঠিক আছে। তার মানে 4টা জিনিস সম্বন্ধে একটা আইডিয়া লাগে। যেমন প্রথমটা হচ্ছে আমার ভরকেন্দ্র বা ভারকেন্দ্র, ঠিক আছে। ভরকেন্দ্র বা ভারকেন্দ্র দুইটা সেম জিনিস আবার সেম জিনিস না। মানে একটা জিনিস যদি একই উপাদান দ্বারা গঠিত হয়, মানে সব কিছু সেম থাকে, তাহলে ভরকেন্দ্র আর ভারকেন্দ্র একই জিনিস আর কি, ঠিক আছে। ভরকেন্দ্র হচ্ছে সেন্টার অফ মাস আর কি, ঠিক আছে, মানে ভরের কেন্দ্র, এটা বলতে তুমি সেন্টার অফ মাস, ঠিক আছে। আর ভারকেন্দ্র হচ্ছে ওজনের কেন্দ্র আর কি, মানে গ্র্যাভিটি যে পড়ি আমরা, ওইখানে ওজনের কেন্দ্রকে বলা হয় হচ্ছে তোমার
বা তুমি বলবো সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে, এটাকে আমরা বড় হাতের জি দ্বারা প্রকাশ করি। দেখো এটা আমি আইডিয়া কেন দিতেছি, কারণ পুরো চ্যাপ্টার ওয়াইজে এইগুলা আসবে আগে প্রতিটা। ইভেন মনে করো সরলরেখা যখন 3.5, 6, 7 যাবে তখনও দেখবো এইরকম এগুলো নিয়ে একটা প্রশ্ন করতেছে। ঠিক আছে, সেই হচ্ছে বিষয়টা। আচ্ছা তাহলে দেখো, তবে ভারকেন্দ্র বরকেন্দ্র মনে করো বা ফিজিক্সে একটু আলাদা হলেও ম্যাথে সেম। ম্যাথে ভারকেন্দ্র যাকে বলে বরকেন্দ্র তাকে বলে আর কি। ঠিক আছে, সো আমরা এখন দেখো ত্রিভুজের যদি আমরা 3টা শীর্ষবিন্দু নিয়ে, যেমন ধরো এই বিন্দু আছে, এখানে 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে আর কি, এ x1 y1 আছে এটা, তারপর ধরো বি আছে এখানে, বি বিন্দু আছে, এটা বললো ধরো এটা হচ্ছে x2 y2, আর এখানে ধরো সি বিন্দু আছে, সি বিন্দু, এটা বলতেছি আমি x3 y3। ঠিক আছে, 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। তো শীর্ষবিন্দু দেওয়া অবশ্যই আমার একটা ত্রিভুজ হয়ে গেল। দেখো ঠিক আছে, সেইটা ধরো আমার যে কোনো একটা ত্রিভুজ, হ্যাঁ 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে ত্রিভুজের, সেটা তো একটা ত্রিভুজ হয়ে গেছে, বা একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, হ্যাঁ এরকম তোমার থাকবে। সো এখন দেখো আমি কি করলাম, ধরো এই যে বিসি তোমার বাহুটা, এই বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে, ধরো আমি বলে দিলাম এসে ডি, এটা হচ্ছে আমার বিসি বাহুর মধ্যবিন্দু। ঠিক আছে, মধ্যবিন্দু তো আমরা বের করতে পারি, মানে বুঝ যোগ করে 2 দ্বারা ভাগ, আবার কোটি যোগ করে 2 দ্বারা ভাগ দিলে আমি এটা মানে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমার বের হয়ে যাবে আর কি। ঠিক আছে, সো এখন দেখো আমি কি করলাম, এই মধ্যবিন্দু থেকে ওর যে বিপরীত শীর্ষটা আছে, মানে এটা আছে, এই বিপরীত শীর্ষকে যোগ করে দিলাম। ঠিক আছে, এই যে যোগ করে দিলাম। এখন এই যে এডি, এটি যে বাহুটা হয়েছে, মানে বিসি এর মধ্যবিন্দু ছিল ডি, এই মধ্যবিন্দু থেকে আমি কি করছি, বিপরীত শীর্ষকে যোগ করেছি, তাহলে এই এডিকে বলা হবে সে মধ্যমা। তোমরা কিন্তু এগুলো 19-এ পড়ছো, মধ্যমা বলা হয় আর কি। ঠিক আছে, তাহলে এটির নাম হবে মধ্যমা। হ্যাঁ, এখন সেমভাবে ধরো আমি কি করলাম, এইখানে এটার মধ্যবিন্দু ধরো এসি এর মধ্যবিন্দু ছিল হচ্ছে আমার ধরো এইরকম, এটা ধরলাম আমি, এটা ই বা এফ একটা ধরলাম, এটা আমার হচ্ছে ই যদি হয়, তাহলে আমি যদি এটা যদি আমার মধ্যবিন্দু হয়, তাহলে আমি যদি ওর বিপরীত শীর্ষকে যোগ করে দিই, তাহলে এটা হচ্ছে আমার আরেকটা মধ্যমা। সেমভাবে আমি যদি আরেকটা এইটার মধ্যবিন্দু নেই, মানে এ বি এর মধ্যবিন্দু নেই, তাহলে এ বি এর মধ্যবিন্দুকে বিপরীত শীর্ষে যোগ করে এটা আরেকটা মধ্যমা হবে আরেকটা। এখন একটা বিষয় হচ্ছে যে এই দুইটা মানে মধ্যমা যেই বিন্দু দিয়ে গেছে, 3 নাম্বার মধ্যমাটা সেম বিন্দু দিয়ে যাবে আর কি সবসময়। দুইটা যেখান দিয়ে যাবে 3 নাম্বারটা সেখান দিয়ে যাবে। তুমি সবসময় তোমার এরকম কনফিউশন করার দরকার না যে ভাই 3টা আমার ওইখান দিয়ে, মানে 3টা তো যাবেই, 3টা যে দেখাইতে হবে বিষয়টা এরকম না, 2টা দেখালেও হয়। ঠিক আছে, 2টা দেখালে তুমি বলতে পারো যে এটা একটা মানে সেন্টার মাঝখানে। ঠিক আছে, তো আমরা সৌন্দর্যের জন্য আর কি 3টা দেখালাম। আর যদি কেন্দ্র দিয়ে না যায় বুঝতে পারবো যে পরিমাপ ঠিক নেই, তোমার আমারটাও ঠিক নেই, এই জন্য যায় নাই। আচ্ছা যাই হোক, সো আমার কি 3টা মধ্যমা কিন্তু দেখো কি করছে, আমার এই বিন্দু সেট করছে আর কি, এটা ঠিক আছে। আর 2টা যে দিকটা গেছে 3 নাম্বার মধ্যমাটা কিন্তু ওই বিন্দু দিয়ে গেছে আর কি। ঠিক আছে, সো তাহলে দেখো এই যে 3টা মধ্যমা আমার গেল, এখানে এডি আছে, তারপরে বিএফ আছে, আর আছে হচ্ছে তোমার এটা ধরলাম হচ্ছে এফ আর কি। দেখো এডি, সিএফ আর হচ্ছে বিই, 3টা মধ্যমা যে বিন্দুতে সেট করছে, এটার নামই হচ্ছে আমার ভরকেন্দ্র বা বারকেন্দ্র আর কি। এটাকে আমি বলবো জি।
ঠিক আছে। তার মানে তিনটা মধ্যমা আমার কি করছে, যে মধ্যমা তিনটি যে বিন্দু ছেদ করছে ওইটার নাম হচ্ছে ভরকেন্দ্র বা পাককেন্দ্র। তার মানে প্রথমে আমি কি করছি, প্রতিটা ভার মধ্যবিন্দু নিয়ে আর বিপরীত শীর্ষ যোগ করছি, ওইটাকে বলা হয় কি মধ্যমা। ঠিক আছে, তাহলে তিনটা মধ্যমা যে বিন্দু ছেদ করবো ওটাকে আমি বলতে হচ্ছে ভরকেন্দ্র বা ভারকেন্দ্র আর কি। ঠিক আছে, আর আমরা তো একটা জানি যে মানে তোমার ভরকেন্দ্র যে আছে, ভরকেন্দ্র কিন্তু মধ্যমাগুলোকে 2:1 অনুপাতে বিভক্ত করে, এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, এটা একটু মনে রাখো। যেমন এটা যদি 2 হয়, এই অংশটা, যেমন আমরা জানি যে ভরকেন্দ্র মধ্যমা ত্রয়কে 2:1 অনুপাতে আর কি, বা মধ্যমাগুলোকে 2:1 অনুপাতে আর কি বিভক্ত করে। যেমন এটা যদি 2 হয়, এটা হবে 1। সেমভাবে কি এটা 2 হলে এটা হবে 1, এটা 2 হলে এটা হবে 1। ঠিক আছে, প্রতিটা মধ্যমারে আর কি ও 2:1 অনুপাতে, মানে এই অংশটা যদি 2 ধরো, এই অংশটা 1। ঠিক আছে, এটা 2 হলে এটা 1, এটা 2 হলে এটা 1। ঠিক আছে, মানে মধ্যমা কি তোমার বলতে হবে ভরকেন্দ্র হচ্ছে মধ্যমা ত্রয়কে 2:1 অনুপাতে তোমার অন্তর্বিভক্ত করে আর কি। ঠিক আছে, বিভক্ত করে না, অন্তর্বিভক্ত করে। দেখো ভেতরে বিভক্ত করেছে, বাইরে কিন্তু বিভক্ত করে নাই। এগুলো টান দিলে কিন্তু বাইরে চলে যাবে মধ্যমাগুলো, বাইরে কিন্তু বিভক্ত করে না, ও কী করছে অন্তর্বিভক্ত করছে আর কি। ঠিক আছে, সো এটা একটু দেখো। তাহলে এখন আমার কথা হচ্ছে, আমাকে এই যদি বলে এই ভরকেন্দ্র বা ভারকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে, তাহলে আমি ধরে নিলাম এটার স্থানাঙ্ক হচ্ছে x, y। ঠিক আছে, ধরে নিলাম এটা, যেহেতু এইগুলো XY ধরছি, এটাকে আমি ধরলাম XY আর কি, ওগুলো x1 y1 ধরছি, x2 y2 ধরছি, এটা হচ্ছে মধ্যমান স্থানাঙ্ক ধরলাম আমি XY। ঠিক আছে, সো আমি কি করব, জাস্ট এখন কথা হচ্ছে আমি মধ্যমা বের করার সূত্রটা যদি লিখে দেবো, শুধু লিখে দেবো। তবে এটার প্রমাণটা আমরা পরবর্তীতে দেখবো, যখন ওই যে তোমার কী বলো অন্তর্বিভক্তিকরণ আর বহির্বিভক্তকরণ সূত্রটাগুলো শিখবো। হ্যাঁ, তখন যেমন আমি বলতে মধ্যমার স্থানাঙ্ক বা বলতে পারছি ভরকেন্দ্রের স্থানাঙ্ক হবে এটা। যদি তুমি একটু বের করতে চাও, এটা তোমার করে দিবা আর কি। যেমন এটা ছিল x, y, তাহলে এক্সের স্থানাঙ্ক যদি বের করতে চাও, তাহলে কি করবা, সবগুলার আর কি তুমি যেই তিনটা শীর্ষ আছে এগুলা সব এক্সের মানগুলো নিবা, মানে ভুজটা নিবা, ভুজগুলো নিয়ে যোগ করে 3 দ্বারা ভাগ করে দিবা, x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3 করে দেবা। তাহলেই কি পাওয়া যাবে আর কি, এইটার মানে ভরকেন্দ্রর এক্সের স্থানাঙ্কটা তুমি ভুজটা, আর ওয়াইটাও সেম, মানে y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, একদম ইজি সূত্র একদম দেখো। তার মানে কি বুঝতে পারছো তো, যে ভুজ যে x ছিল সেটা হবে তিনটা শীর্ষবিন্দুর ভুজের যোগফল ডিভাইড বাই 3। ঠিক আছে, তিনটা শীর্ষবিন্দুর ভুজের যোগফল ডিভাইড বাই 3। আবার কি হবে, এটার y মান হবে তিনটা কি শীর্ষবিন্দুর কোটির যোগফল ডিভাইডেড বাই 3 আর কি। ভুজের ক্ষেত্রে ভুজ নেবে, কোটির ক্ষেত্রে কোটি নেবে আর কি। ঠিক আছে, সো সূত্রটা কীভাবে আসছে এটা আমি পরে দেখাবো আর কি, যখন বিভক্তিকরণ সূত্রগুলো শিখবো আর কি। তো এই সূত্র দ্বারা আমরা কিন্তু যদি ভরকেন্দ্র বা ভারকেন্দ্র যায় সরাসরি বের করতে পারবো আর কি। তিনটা শীর্ষবিন্দুর কী করবো, এক্সের মান নিব, এক্স পাওয়া যাবে, তাহলে আবার তিনটা শীর্ষবিন্দুর ওয়াই বা কোটির মান নেব, তাহলে ওয়াই পাওয়া যাবে আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। আর মধ্যবিন্দু বের করার জন্য তো আমরা জানি যে 2 দ্বারা ভাগ করবো, মানে 2টা নিব, এটা x1 প্লাস x2 ডিভাইড বাই 2 করলে এখানে তুমি ডি এর ভুজ পাবা, আবার কি y1 প্লাস y2 ডিভাইড বাই 2 করলে ডি এর কি কোটি পাবা। ঠিক আছে, সো এই গেল আর কি। সো এটা দ্বারা বুঝতে পারলাম তো নাকি, যদি মধ্যবিন্দু বের করতে পারো, আর যদি বলো যে এই যে তোমার আছে আর কি, মানে মধ্যবিন্দুটা বের করে 2:1 অনুপাতে ভাগ করলেও কি আমরা কিন্তু জি পাইতে পারি আর কি। মানে মাঝখানে যখন আমরা অন্তর্বিভক্তি বহির্ভূত কোণ শিখবো আর কি, তখন এগুলো আর কি আমরা দেখতে পারবো যে মধ্যবিন্দুটা বের করে এখানে, যদি এখানটার মধ্যবিন্দু বের করো তুমি, ধরো ডি এর স্থানাঙ্ক তুমি জানো, ওই যে x1 প্লাস x2 ডিভাইড বাই 2 করে আর কি, তারপরে হচ্ছে y1 প্লাস y2 করে ডিভাইড বাই 2 করলে যদি এই স্থানাঙ্ক জানি, তাহলে আমার এই এডিটা কি করতেছে তোমার, এডিটা হচ্ছে এডিকে আমার জি হচ্ছে 2:1 অনুপাতে কি অন্তর্বিভক্ত করতেছে। তাহলে আমরা অন্তর্বিভক্তিকরণ সূত্র দ্বারা কিন্তু অবশ্যই জি এর স্থানাঙ্কটা আমরা বের করে ফেলতে পারবো। এটা আমি পরবর্তীতে দেখাবো তোমাকে। মানে তুমি যদি মধ্যবিন্দুটা তো এখানে বের করতে পারি আমরা, তার মানে এটার স্থানাঙ্ক জানা আছে, এটার স্থানাঙ্ক জানা আছে, তার মানে এই বাহুটাকে কি করছে আমার জিটা 2:1 অনুপাতে বিভক্ত করছে, তাহলে তুমি জি এর স্থানাঙ্কটা বের করতে পারবে এইভাবে। ঠিক আছে,
সো এটা আমরা পরে দেখব। এটা গেল হচ্ছে আমার ভরকেন্দ্র বা ভারকেন্দ্র। এরপর দেখব হচ্ছে তোমার অন্তকেন্দ্র বা যেটাকে বলা হয় ইনার সেন্টার, ঠিক আছে, অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র বা এটাকে বলা হয় ইনার সেন্টার আর কি, ঠিক আছে, ইনার সেন্টার। ডাবল নাকি ইনার সেন্টার নাকি ইনার সেন্টার, এটা যাই হোক। এখন দেখো আমার ঘটনাটা কি ঘটে। আমি কি করলাম, ঠিক হবে মেবি, যে এখানে ধরো 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। আমার শীর্ষবিন্দুতে আমি একটা ত্রিভুজ এঁকে ফেলাই আগে। ধরো এ দেওয়া আছে হচ্ছে তোমার x1 y1, এটা ধরো বি দেওয়া আছে, ধরো x2 y2, আর সি দেওয়া আছে ধরো x3 y3। মাঝখানে কমা হবে, আমি আসলে কমাতে ভুলে যাই। যাই হোক, তার মানে আমার কি 3টা শীর্ষবিন্দু কিন্তু আমার এখানে দেওয়া আছে। তাহলে দেখো আমরা এখন কি করব, এখানে যে কোণগুলো আছে দেখো, এ একটা কোণ আছে, বি একটা কোণ আছে, সি একটা কোণ আছে, মানে 3টা কোণ আছে আর কি, ঠিক আছে। সো এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ। সো এই 3টা কোণকে আমরা কি করব, মানে সমান 2 ভাগে ভাগ করব, ঠিক আছে, বা সমদ্বিখণ্ডক করব আর কি, ঠিক আছে। সো এখন সমান 2 ভাগে ভাগ করলে যে মনে আছে তো তোমাদের কম্পাস নিয়ে আর কি, এখান থেকে ধরে একটু, আবার এখান থেকে ধরে একটু, ঠিক আছে। সো মানে এই কোণা থেকে ধরে একটু, এই কোণা থেকে ধরে একটু। সো এখানে কিন্তু আমরা কি করব, মানে ওইভাবে একটা কোণকে 2 ভাগ করে, এটা তোমরা জানো আর কি। সো ধরো আমি যদি প্রতিটা কোণকে 2 ভাগ করি, তাহলে এর কি একটা কি হবে দেখো, কোণ 2 ভাগ করলে যেমন সোজা না গেলে আবার ঝামেলা, বুঝতে পারছো। আমি তো রাফ আঁকতেছি, এই জন্য মাপ নিতেছি না। সো তোমরা মাপ নিয়ে আইকো দরকার হলে। এগুলো হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক রেখা। এখানে সেট করছে আর কি, ঠিক আছে। মানে 3টা কোণ নেছি, এই 3টা কোণকে কি করছে, সমান 2 ভাগে ভাগ করছি, তাহলে সমদ্বিখণ্ডক। এখন সমান 3 ভাগে ভাগ কিভাবে করছি, মানে একটা রেখা দ্বারা করছি আর কি, এই রেখা দ্বারা করছি, বা রেখাংশ দ্বারা করছি, এই রেখাংশ দ্বারা করছি, এই রেখাংশ দ্বারা করছি। তার মানে এগুলা কিন্তু সমদ্বিখণ্ডক রেখা বা সমদ্বিখণ্ডক রেখাংশ। এটা একটা সমদ্বিখণ্ড রেখাংশ, এটা একটা সমদ্বিখণ্ড রেখাংশ, কারণ একটা রেখাংশ দ্বারা কিন্তু তুমি একটা কোণকে 2 ভাগে ভাগ করতে পারো আর কি, ঠিক আছে। আমি একটু এরকম দিয়ে দেই, কারণ এটাকে আমরা কিন্তু 2 ভাগে ভাগ করছি, মানে এরকম আর কি। তুমি যদি যখন এই চাঁদা দিয়ে করবা তখন, আর চাঁদা না তো কম্পাস দিয়ে করবে, তখন আর কি এরকম দিতে পারবা, মানে ই করে আর কি, এটা সমস্যা নেই। এরকম দিলা, এরকম দিলা, ঠিক আছে। আর এখানেও সেম, মানে সমদ্বিখণ্ডক করে তারপরে হচ্ছে আমরা, মানে এইটা একটা সমদ্বিখণ্ডক রেখা, এটা একটা সমদ্বিখণ্ডক, একটা সমদ্বিখণ্ডক। আসলে সমদ্বিখণ্ডক মানে এই সি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এইটা, এ কোণের সমদ্বিখণ্ডক এটা, বি কোণের সমদ্বিখণ্ডক এটা, মানে কোণকে সমান দিকে ভাগ করছে। তবে এটাকে আমরা সমদ্বিখণ্ডক বলবো না, আমরা এটাকে বলবো হচ্ছে মানে অন্তর্দ্বিখণ্ডক বলবো আর কি, ঠিক আছে। কারণ কেন অন্তর্দ্বিখণ্ডক বললাম, কারণ হচ্ছে মানে কোণের অন্তর্দ্বিখণ্ডক, কারণ
আমরা জানি যে দুইটা রেখা যখন পরস্পরকে ছেদ করে তখন তাকে মানে দেখো আমি একটু দেখাই, যেমন এই যে দুইটা রেখা ধরো, এখানে একটা আর এখানে একটা, এই দুইটা রেখা কি করলো পরস্পরকে মানে পরস্পরকে ছেদ করে গেল। তো যদি যায় এরকম তাহলে এদের কিন্তু তোমার দুইটা সমদ্বিখণ্ডক হয় আর কি, ঠিক আছে। মানে সমদ্বিখণ্ডক হয় দুইটা, যেমন এটা একটা কোণ, এটা একটা কোণ, ঠিক আছে। তাহলে এটা হবে একটা সমদ্বিখণ্ডক রেখাংশ এটা। আবার দেখো এখান দিয়েও কিন্তু এই যে এখানেও কিন্তু এখান দিয়েও কিন্তু একটা মানে এটাও কিন্তু একটা সমদ্বিখণ্ডক। তাহলে এইটা যদি হয় অন্তঃসমদ্বিখণ্ডক মানে 1 1, তাহলে এটা হবে হচ্ছে তোমার বহিঃসমদ্বিখণ্ডক। তাহলে দুইটা সমদ্বিখণ্ডক দেখছো, এই একটা সমদ্বিখণ্ডক মানে এটাও কোণে দুই ভাগে ভাগ করছে, আবার এইটাও কিন্তু কোণে দুই ভাগে ভাগ করছে, কিন্তু এটা হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক বা অন্তর্দ্বিখণ্ডক, এটা হচ্ছে বহির্দ্বিখণ্ডক আর কি, ঠিক আছে। তার মানে আমার হচ্ছে এটা লাগবে আর কি প্রথমটা, হ্যাঁ। সো এটাকে বলা হয় অন্তর্দ্বিখণ্ডক বলতে পারো, কারণ আমার দেখো এটাকে যদি আমি বর্ধিত করে দিই মানে এইটার এটা এদিকে বর্ধিত করে দিই, তাহলে আমার এই রেখা কিন্তু কি করছে মানে এই যে এটার মতো আর কি, হ্যাঁ। মানে এটা হচ্ছে আমার এটাকে মানে অন্তর্দিকে সমদ্বিখণ্ডক করছে, তাই এটাকে বলতেছে অন্তর্দ্বিখণ্ডক আর কি। যদি এইভাবে যাইতো তাহলে ওইটা হচ্ছে তোমার বহির্দ্বিখণ্ডক, ঠিক আছে। কোণের বহির্দ্বিখণ্ডক বা কোণের এটা হচ্ছে তোমার এই। আচ্ছা, এটা বুঝতে পারলাম। এখন দেখো এই যে এ বি সি তিনটা আমার মানে কোণ আছে, এই কোণের অন্তর যে দ্বিখণ্ডক তিনটা মানে এ বি সি যেই কোণ আছে এদের অন্তর তোমার দ্বিখণ্ডক ত্রয় মানে তিনটা, এই একটা দুটা তিনটা যে বিন্দু ছেদ করছে এটাকে আমরা বলি হচ্ছে তোমার অন্তকেন্দ্র। বুঝো কিনা, মানে এবিসি কোণ তিনটির অন্তর দ্বিখণ্ডক ত্রয় যে বিন্দু ছেদ করে সেটার নাম হলো আমার অন্তকেন্দ্র, ঠিক আছে। সো এই অন্তকেন্দ্র আমার যেহেতু ইনার সেন্টার, এটা আমি যদি আই দ্বারা প্রকাশ করি, এখানে সেট করছে এটা আই, ঠিক আছে। তার মানে বুঝতে পারলাম সংজ্ঞাটা কি হবে, যে এবিসি কোণের অন্তর্দ্বিখণ্ডক ত্রয়, এবিসি কোণের অন্তর্দ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে আমার ইনার সেন্টার বা অন্তকেন্দ্র, ঠিক আছে। এটা বুঝতে পারলাম। এখন যদি এটা বুঝে থাকো, এখন আরেকটা ব্যাপার হচ্ছে তোমার এই যে তোমার অন্তকেন্দ্র আছে, অন্তকেন্দ্র থেকে মানে যে বিপরীত বাহুটা আছে এটা কিন্তু এটার উপর লম্ব, দেখো মানে অন্তকেন্দ্র থেকে যে কোনো বাহুর লম্ব যে দূরত্ব আর কি, যেমন এই যে লম্ব দূরত্ব দেখো, আমি একটু এই কালারটা লিখি, মানে এই অন্তকেন্দ্র থেকে মানে যে কোনো বাহুর যে লম্ব দূরত্ব, এটা লম্ব দূরত্ব, এটা একটা লম্ব মানে এখানে 90 ডিগ্রি কোণ করে আছে, এটাও কিন্তু একটা লম্ব দূরত্ব, এটাও একটা লম্ব দূরত্ব, ঠিক আছে। সো এটাও 90 ডিগ্রি আছে, এটা 90 ডিগ্রি আছে, মানে এটা ছিল আমার অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র থেকে তোমার যে কোনো বাহুর লম্ব দূরত্ব দেখো, এটা ছিল অন্তকেন্দ্র, এই বাহুর লম্ব দূরত্ব এটা, এই বাহুর লম্ব দূরত্ব এটা, এই বাহুর লম্ব দূরত্ব হচ্ছে এটা, ঠিক আছে। তো আমরা তিনটা লম্ব দূরত্ব পাইছি, তার মানে তুমি বলতে পারবা যে অন্তকেন্দ্র হতে যে কোনো বাহুর লম্ব দূরত্বকে বলা হয় তোমার ব্যাসার্ধ, ঠিক আছে। এটা বলা ব্যাসার্ধ বা অন্তবৃত্তের ব্যাসার্ধ বলে আর কি, এটাকে তুমি বলবো হচ্ছে ব্যাসার্ধ, অন্তবৃত্তের ব্যাসার্ধ। তার মানে হচ্ছে অন্তকেন্দ্র হতে যে কোনো বাহুর কি লম্ব দূরত্বকে বলা হবে হচ্ছে গিয়ে তোমার অন্তকেন্দ্রের ব্যাসার্ধ, ঠিক আছে। এটা হচ্ছে আমার অন্তকেন্দ্র, মনে রাখো। এখন আমরা যদি কি করি, যে অন্তকেন্দ্র থেকে যে কোনো বা লম্ব দূরত্ব আছে এটাকে যদি আমরা ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে দেখো এই বৃত্তটা কি করবে, ত্রিভুজটাকে মানে ভিতরের দিক থেকে তিনটে বাহুকে স্পর্শ করে যাবে। দেখো আমার আসলে যদি এটা আঁকি, যদিও আমার স্পর্শটা ঠিকঠাক করবে না, কারণ মাপগুলা ঠিক হয় নাই, মাপ ঠিক করে আঁকতে পারলে হয়তো যাইতো। যেমন যদি একটু দেখাই, এটা অন্তকেন্দ্র তো মানে ত্রিভুজটা ভিতরে থাকবে, মানে কি বলে বৃত্তটা ত্রিভুজের ভিতরে থাকবে আর কি, ঠিক আছে। তার মানে আমি যদি কি করি, মানে অন্তকেন্দ্র হতে যেহেতু এটা তোমার
আমরা অন্তকেন্দ্র দেখছি, অন্তকেন্দ্র হতে যে কোনো বাহু লম্ব দূরত্বকে বলতেছে আমরা অন্তবৃত্তের ব্যাসার্ধ। এই অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান যদি আমরা ব্যাসার্ধ নিয়ে বা এই লম্ব দূরত্ব সমান যদি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি, তাহলে সেটা হচ্ছে ত্রিভুজকে ভেতরে, মানে ত্রিভুজের 3টা বাহুকে ভেতরের দিক থেকে স্পর্শ করবে আর কি। ঠিক আছে, সো এই যে বৃত্তটা হবে এটাই বলা হবে অন্তবৃত্ত। এটা বাইরে যেতেছে, যদিও দুইটাই বাইরে চলে যেতেছে। এটাও বাইরে চলে যেতেছে 60। আচ্ছা আমি আঁকি, হ্যাঁ একটু আঁকি, কিছু করার নেই এখন। এটা আসলে মাপটা ঠিক করে নিলে হয়তো ঠিকঠাক হইতো। ছোটোবেলা আচ্ছা এটাকে যদি আঁকি তাহলে মানে একদম গোল করে আঁকলে ধরো এটাকে স্পর্শ করবে, স্পর্শ করে এরকম আসবে আর কি, এরকম যাবে আর কি এদিক দিয়ে। ঠিক আছে, বৃত্তটা এইভাবে যাবে, হাত দিয়ে আর কি, সমস্যা নেই। ঠিক আছে, এই যে তাহলে বুঝতে পারছো, এই যে বৃত্তটা হলো এটাই বলা হয়, তোমার বলতে পারবা অন্তবৃত্ত আর কি। ঠিক আছে, তার মানে আমরা কি করছি এখানে, তোমার কোন 3টার কি করছি, অন্তঃসমদ্বিখণ্ডক নিয়েছি। অন্তঃসমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দু সেট করছে ওটাকে বলছি আমরা অন্তকেন্দ্র। আর অন্তকেন্দ্র থেকে যে কোন বাহু লম্ব দূরত্বকে বলা হয় অন্তবৃত্তের বা অন্তকেন্দ্রের ব্যাসার্ধ বা অন্তবৃত্তের ব্যাসার্ধ। সো ওই ব্যাসার্ধকে কেন্দ্র করে ওই ব্যাসার্ধ সময় তোমার নিয়ে আর কি, মানে ওই ব্যাসার্ধ নিয়ে আমরা কি করছি, অন্তকেন্দ্রকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকছি, যেটাকে বলা হয় অন্তবৃত্ত আর কি। ঠিক আছে, সো এখন এই যে অন্তবৃত্ত হলো, এটার আমরা অন্তবৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্রটাকে ধরে নিলাম আমরা কেন্দ্রের যে স্থানাঙ্ক, এই স্থানাঙ্ক বা অন্তকেন্দ্রের স্থানাঙ্ক ধরলাম হচ্ছে XY আর কি। ঠিক আছে, XY ধরলাম, XY। হ্যাঁ, সো এই স্থানাঙ্কটা আমার XY এর স্থানাঙ্কটা আমার বের করতে হবে আর কি। ঠিক আছে, এখন দেখো সূত্রটা অত বেশি কঠিন না। হ্যাঁ, দেখো এটা কীরকম আসে। তবে আমি যে জিনিসগুলো বলছি এটা কিন্তু মাথায় রাখবা। ঠিক আছে, প্রথম হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক নিছি, অন্তঃসমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দু সেট করছে ওইটা হচ্ছে আমার অন্তঃকেন্দ্র। কেন্দ্র থেকে যে কোনো বা লম্ব দূর থেকে আমরা কি বলছি হচ্ছে কি ব্যাসার্ধ। ওই ব্যাসার্ধ সময় কি একটা নিয়ে একটা আমরা কি করছি, একটা বৃত্ত আঁকছি, যা হচ্ছে কি আমার এই ত্রিভুজের 3টি বাহুকে ভেতর দিক থেকে স্পর্শ করে। তাই এটাকে আমরা বলছি তোমার অন্তবৃত্ত আর অন্তকেন্দ্র, আর হচ্ছে এটা হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ বা। হ্যাঁ, সো এখন দেখো আমরা যদি একটু সূত্রটা লিখি, যেমন সুতরাং এটাকে বলতে পারো তুমি অন্তকেন্দ্রের স্থানাঙ্ক। আমাদের হচ্ছে আই হচ্ছে x,y, সুতরাং x হবে হচ্ছে, এটা সহজ আর কি, ABC আসবে। মানে ধরো এই বাহুটাকে আমরা ধরলাম A, এই বাহুটাকে ধরলাম আমরা তোমার ধরো B, এই বাহুটা ধরলাম C। মানে এর বিপরীতে বাহু A, সির বিপরীতে বাহু C, আর বির বিপরীতে বাহু হচ্ছে B। ঠিক আছে, তাহলে দেখো সূত্রটা এরকম আসে যে এক্সটা যদি বের করতে যাও তাহলে আসবে হচ্ছে AX1 প্লাস BX2 প্লাস CX3 ডিভাইডেড বাই A প্লাস B প্লাস C। মানে দেখো সূত্রটা কীরকম, তুমি যে বাহু নিবা, মানে আমি এই বাহু নিয়েছি, এই বাহু নিলে এর বিপরীতের যেই স্থানাঙ্ক আছে এটার ভুজের মানটা নিবা আর কি, এটার সাথে গুণ হবে আর কি। আবার সেমভাবে বিটা নিয়েছি, এর বিপরীতে আছে কি বির স্থানাঙ্ক ছিল কি ভুজটা ছিল X2। ঠিক আছে, সেমভাবে আর কি সির ক্ষেত্রেও আর কি দেখো X3 আসছিল। ঠিক আছে, যেই বাহু নিবা তার বিপরীত শীর্ষের স্থানাঙ্ক নিতে হবে আর কি। ঠিক আছে, মানে যেই বাহু নিবা তার বিপরীতে বা তার বিপরীত যে শীর্ষ আছে তার স্থানাঙ্কটা নিয়ে গুণ করে যোগ করে দিবা। প্লাস হচ্ছে কি তোমার এটার পরিসীমা। ঠিক আছে, প্লাস হচ্ছে ABC বা বাহুগুলার যোগফল বাকি পরিসীমা আর কি। ঠিক আছে,
মানে পরিসীমা দ্বারা ভাগ করে দিব, বা কী করবো, বা পরিধি দিয়ে ভাগ করে দেবো আর কি, ঠিক আছে। সো আবার দেখো ওয়াই এর মান কী হবে, সেম আর কি, তুমি বলতে পারো এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। আমরা ডিরেক্ট সূত্র এইভাবে বের করি, তবে আমি প্রমাণটা দেখাবো পরে, যখন আমরা ওই তোমার অন্তদ্বিখণ্ডক, তারপর বহির্দ্বিখণ্ডক এগুলো আর কি শিখবো, হ্যাঁ। আচ্ছা, অন্তঃকেন্দ্র যদি বুঝে থাকো, এই পরেরটা একটু দেখো, পরেরটা তোমার পরিকেন্দ্র, পরিকেন্দ্র বা এটা বলে সার্কাম সেন্টার আর কি, পরিকেন্দ্র, পরিকেন্দ্র বা এটা বলা সার্কাম সেন্টার আর কি। সার্কাম সেন্টার আর কি, ঠিক আছে। সো এটা যদি একটু দেখতে চাও, সেই ক্ষেত্রে আমি কি করব, আগে ত্রিভুজটা আঁকা ফেলাই। মানে ধরো 3টা স্থানাঙ্ক আর কি দেওয়া আছে, আমরা 3টা স্থানাঙ্ক দিয়ে আর কি, আসলে আমরা মানে একটু ফাঁকিবাজি করতে চাইলে দেখা যায় আগে বৃত্তটা আঁকা ফেলাই, ঠিক আছে। কিন্তু তোমরা তো বুঝবা না তখন মানে কেমনে আঁকতে হয়। যেমন আমি যদি আগে একটু বৃত্তটা আঁকা ফেলাই, আচ্ছা বুঝাই দিই, পরে যদি বুঝবা না। শিখতে পারলে মনে করো তোমরা আঁকতে পারবে, কারণ আমি বিশ্বাস করি তোমাদের আঁকা কি করা আমার চেয়ে অনেক ভালো আর কি। গেল এটা আমার হচ্ছে ধরো 3টা শীর্ষবিন্দু আছে, এটা হচ্ছে আমার এ এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি ছিল হচ্ছে বি হচ্ছে আমার এক্স টু ওয়াই টু, সি হচ্ছে আমার এক্স থ্রি ওয়াই থ্রি, ঠিক আছে, কমা আছে অবশ্যই। সো এই 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে আর কি, ঠিক আছে। এখন বহির্বৃত্ত, এটা পরিকেন্দ্রের ক্ষেত্রে আমরা একটা বহির্বৃত্ত আর কি। সো সেটার ক্ষেত্রে আসলে মানে ত্রিভুজের যে বাহুগুলো আছে না, এগুলো আর কি একটু বর্ধিত করে দিতে হয়, বর্ধিত করে তারপর আঁকতে হয়, ঠিক আছে। মানে এটাও বর্ধিত করে দিম, এটাও বর্ধিত করে দিম, তখন যে ছেদ করবে ওইখান থেকে আমরা আঁকবো। কিন্তু আমরা যেহেতু রাফ ছবি দেখাইতেছি, এই জন্য এত কিছু মেজার করতেছি না। সো দেখো আমরা এখন পরিবৃত্তের আর কি কেন্দ্র কীভাবে বের করবো আর কি। দেখো আমরা একটা কাজ করবো, এখানে যে বিসি বাহু আছে, এই বিসি বাহুর কী করবো, লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো আর কি, ঠিক আছে। লম্ব সমদ্বিখণ্ডক যদি বলি, কথাটা মানে একটু জটিল মনে হইলো, অত কঠিন না, কারণ তুমি আগে পড়ছো। মানে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক মানে বিসি বাহুর মধ্যবিন্দু দিয়ে যাবে, পাশাপাশি কি করবে, বিসি বাহুর ওপর লম্ব হবে আর কি, যেমন এইরকম আর কি। লম্ব সমদ্বিখণ্ডক বলে আর কি, লম্ব সমদ্বিখণ্ডক মানে এটার উপর কিন্তু বিসি বাহুর উপর লম্ব আছে, ঠিক আছে। বিসি বাহুর উপর লম্ব আছে, আর এটা হচ্ছে তোমার ধরো ডি ডি আর কি, ঠিক আছে। তো এটা একটু বাড়াই দিই যাতে আমি নামগুলা দিতে পারি। এটার নাম আমার লম্ব সমদ্বিখণ্ড। মনে আছে তো, ভরকেন্দ্র বারকেন্দ্র আমরা কিনেছিলাম মধ্যমানে ছিলাম, ঠিক আছে। আর ইসের ক্ষেত্রে তোমার তোমার অন্তঃকেন্দ্রের ক্ষেত্রে কি করছিলাম, যে ওই কোণের কোন 3টার কি, কোন ত্রয়ের কি করছে, 3টা কোণে হচ্ছে তোমার অন্তঃকেন্দ্র, তোমার কি করছিলাম আর কি, দ্বিখণ্ডক ত্রয় আর কি, যে পর্যন্ত সেট করছে সেটাই আমরা কি করছি, তোমার আকারে নিয়েছি আর কি, বা যেটা ইনার সেন্টার হয়েছে আর কি, ঠিক আছে। এটা ছিল অন্তর্দ্বিখণ্ডক ত্রয় 3টা, হ্যাঁ। সো ইনার সেন্টার ছিল, তারপরে ওইটার কী করছি আমরা, বিপরীত বাহুর উপরে কী করছি, যোগ করে দিছি বা লম্ব আঁকছি, ঠিক আছে। ওই লম্বটা ছিল আমার তোমার ব্যাসার্ধ, হ্যাঁ। সো এখানে আমরা কী করব,
এখানে আমরা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক নিতেছি। আসলে এখানে যোগ করা উচিত হয় না, ছোটো করে রাখলে ভালো হতো। সো প্রতিটারে আর কি লম্ব সমদ্বিখণ্ডক নিব আর কি। দেখো এটারও যদি নেই, এটা লম্ব হলো সেমভাবে এখানেও আর কি, ধরো এদিকে থেকে নিলাম, এরকম হলে ভালো হতো আর কি। ঠিক আছে, এটাও কিন্তু এখানে লম্ব আবার সমানভাবে ভাগ করতে সেমভাবে, ধরো এইটাও আর কি দুইটা আঁকলে হয়। ঠিক আছে, এটাও কিন্তু লম্ব। ঠিক আছে, এটা যোগ করা উচিত হয়নি শীর্ষের সাথে, যোগ না করলে এটা বাদ দিতে পারো, এতটুকু রাখলে হয় আর কি। ঠিক আছে, দেখো বোঝো কিনা, মানে বিসি বাহুর উপর কি লম্ব হবে, পাশাপাশি কি দুই ভাগে ভাগ করবে বিসি, তাহলে এটা হবে হচ্ছে আমার তোমার লম্ব সমদ্বিখণ্ডক আর কি। ঠিক আছে, এখন আমরা কি করবো, বৃত্তটা আঁকবো। ঠিক আছে, সো বৃত্তটা আঁকলে আমার ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু দিয়ে যাবে আর কি। ঠিক আছে, তো আমার পরিবৃত্তের মানে সংজ্ঞাটা কীরকম ছিল, যে আমার একটা ত্রিভুজের কি তিনটা শীর্ষবিন্দুকে বাইরের দিক থেকে স্পর্শ করে যাবে আর কি। ঠিক আছে, সো সেটাই ছিল আমার, মানে যদি বৃত্তের পরিধির উপর কি একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থাকে, দেখো এখানে আমি বৃত্তটা যখন আঁকবো তখন ওই বৃত্তের কিন্তু পরিধির উপর আমার এই 3টা মানে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থাকবে আর কি। ঠিক আছে, তাহলে সেটাই হবে আমার, মানে ওই বৃত্তটা হলো আমার পরিবৃত্ত আর কি। ঠিক আছে, আর যদি ত্রিভুজের ভেতরে থাকে ওটা ছিল অন্তর্বৃত্ত। এটা মাথায় রাখো, পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের ক্ষেত্রে, পরিবৃত্তের ক্ষেত্রে কি হবে, মানে ত্রিভুজের যে 3টা শীর্ষবিন্দু আছে, এই 3টা শীর্ষবিন্দু হচ্ছে আমার বৃত্তের কি পরিধির উপর থাকবে আর কি, বা পরিধিকে স্পর্শ করা যাবে আর কি। ঠিক আছে, সো এটাই হচ্ছে ব্যাপার। এখন দেখো আমার প্রথম হচ্ছে পরিবৃত্ত আঁকার জন্য আমার হচ্ছে পরিকেন্দ্র লাগবে আর কি। দেন হচ্ছে আমরা পরিকেন্দ্র যখন পাবো তখন হচ্ছে ওই ব্যাসার্ধ মানে পরিবৃত্তের ব্যাসার্ধ লাগবে, দেন আমরা কি করব, ছবিটা আঁকতে পারবো আর কি। ঠিক আছে, তাহলে দেখো এখানে লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় যে 3টা ছিল, এই যে লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দু সেট করছে আমরা এটাকে বলতেছি পরিকেন্দ্র আর কি। ঠিক আছে, সো এই লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দু এটাকে আমরা বলতেছি পরিকেন্দ্র। সো এটাকে আমরা হচ্ছে ধরো, যেহেতু তোমার পি দিয়ে প্রকাশ করি সমস্যা নেই, এটা স্ট্যান্ডার্ড এক্স ওয়াই। ঠিক আছে, এক্স কমা ওয়াই, এটা হচ্ছে আমার পরিকেন্দ্রের মানে পরিবৃত্তের পরিকেন্দ্র বা কেন্দ্র আর কি। ঠিক আছে, বা সার্কামসেন্টার বলতে পারো তুমি আর কি। ঠিক আছে, সো এবিসি ত্রিভুজের কিন্তু আমরা পরিকেন্দ্র পেয়ে গেছি আর। ঠিক আছে, এখন আমার হচ্ছে ব্যাসার্ধ লাগবে, যেহেতু পরিকেন্দ্র পেয়ে গেছে এখন লাগবে ব্যাসার্ধ আর কি। ঠিক আছে, সো এখন দেখো পরিকেন্দ্র থেকে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দুর দূরত্বকে বলা হয়েছে গিয়ে পরিবৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, যেমন এই যে তোমার পরিকেন্দ্র ছিল, এটা পরিকেন্দ্র থেকে এই শীর্ষবিন্দুর যে দূরত্ব আর কি, এটা তোমরা আগেই চিন্তা করে ফেলাইছো আমি আশা করি। এবং এই যে দূরত্বটা, মানে পরিকেন্দ্র হতে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দুর যে দূরত্ব, এটাকে বলা হয় পরিবৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এটাও কি এখানে দেখো শীর্ষবিন্দুর দূরত্বটা কত, এটা ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দুর যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে তোমার পরিবৃত্তের কি ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধকে আমরা মানে এই সমান মাপ নিয়ে কি করব, একটা বৃত্ত আঁকবো। ঠিক আছে, এইটা সমান মাপ নিয়ে বা এটা, তাহলে দেখবা বৃত্তটা আর কি এটাকে মানে 3টা তোমার ইসেকে সেট করে যাইতেছে। যদি এরকম করে আঁকি, দেখো যাবে না, যদিও সমান হয় নাই আমার, সমান হলে ঠিকই যাইতো, তাও আর কি সমস্যা নেই। ঠিক আছে, সো এটা ছিল আমার হচ্ছে পরিবৃত্ত। তার মানে পরিবৃত্ত আঁকার নিয়ম কি, প্রথম হচ্ছে আমরা কি করব, ত্রিভুজটা আঁকবো, ত্রিভুজ আঁকার পরে প্রতিটা বাহুর কি করব, লম্ব সমদ্বিখণ্ডক নিব। লম্ব সমদ্বিখণ্ডক মানে ওই বাহুটাকে
কী করে সমান দুই ভাগে ভাগ করবে, পাশাপাশি ওই বাহুটির উপর লম্ব হবে। লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দু ছেদ করে তাকে বলা হয় হচ্ছে আমার পরিকেন্দ্র। আর পরিকেন্দ্র থেকে তোমার বিপরীত শীর্ষ পর্যন্ত যে দূরত্বটা, মানে যে কোনো একটা বিপরীত শীর্ষ, যে কোনো একটা শীর্ষ বা ত্রিভুজের যে কোনো একটা শীর্ষ দূরত্বকে বলা হবে হচ্ছে গিয়ে পরিবৃত্তের ব্যাসার্ধ। ওই পরিবৃত্তের ব্যাসার্ধ সমান কী করবো আমরা, ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে ফেলবো, পরিকেন্দ্রকে কেন্দ্র করে ওটাকে বলা হবে পরিবৃত্ত আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে তোমার মেন কাহিনী। এখন দেখো তাহলে এই যে তোমার পিএ, পিবি তারপর পিসি, এগুলা কিন্তু আমার ছিল পরিবৃত্তের ব্যাসার্ধ আর কি। ঠিক আছে, এ পর্যন্ত বুঝতে পারছো আশা করি। এখন দেখো আমরা আরেকটা জিনিস জানতাম যে এখানে কিন্তু কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ বলতে একটা জিনিস আছে। এটা হচ্ছে ছিল আমরা একটা জিনিস জানতাম যেটা হচ্ছে ছিল কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। অন্য একটা কালি নিলে ভালো হতো। এটা কিন্তু আমার কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। ঠিক আছে, আমার এটা যদি এ হয় এটা হবে 2a। বুঝতে পারছো? সেমভাবে বাকিটির জন্য লিখতে পারবা। যেমন এটা যদি আমার হয় বৃত্তস্থ কোণ, মানে বৃত্তের সাথে যেটা যে কোণটা আর কি, এটা যে বৃত্তস্থ কোণ, তাহলে এখানে দেখো আমার এই কোণটা কী হবে, 2c। ঠিক আছে, আবার এখানে যদি হয়, এটা যদি হয় আমার হচ্ছে গিয়ে তোমার বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ হবে এটা 2b। দেখো বুঝো কিনা, 2b। সো এটা আমরা জানতাম, এটাকে বলা হচ্ছে গিয়ে তোমার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আর কি। কেন্দ্রস্থ কোণ যে জিনিসটা জানতাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আর কি। ঠিক আছে, মানে এই যে হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এইটুকু কেন্দ্রস্থ কোণ এইটার, আর এটার বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা। ঠিক আছে, তার মানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, আবার সেমভাবে এটা হচ্ছে আমার তোমার বৃত্তস্থ কোণ, আর এটা হবে হচ্ছে এটার কেন্দ্রস্থ কোণ। আবার এটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ, এটার ই হবে এই 2c হচ্ছে এটার কেন্দ্রস্থ কোণ আর কি। ঠিক আছে, সো এটা বুঝতে পারছো। এখন যদি আমরা এই পরিকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, মানে পরিকেন্দ্রের স্থানাঙ্ক, এটা আসলে জঘন্য সূত্র ভাই। পরিকেন্দ্রের স্থানাঙ্ক এখানে আসলে মানে পি এক্স কমা ওয়াই, এটা হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু বলতে পারো বিশাল একটা সূত্র, x1, এটা বলেছে সাইন 2a কেন আসছে দেখো, x1 ছিল হচ্ছে আমার এখানে, আর 2a আসছে হচ্ছে এটার কেন্দ্রস্থ কোণটা আর কি। ঠিক আছে, মানে এর কেন্দ্রস্থ কোণ সাইন 2a প্লাস হচ্ছে x2 কই এখানে দেখো 2b যাবে সাইন 2b, মানে এই কোণটা আর কি কেন্দ্রস্থ কোণটা, প্লাস হচ্ছে x3 সেমভাবে সাইন 2c। ঠিক আছে, তারপরে নিচে হবে হচ্ছে সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c। সেমভাবে ওয়াইয়ের জন্য y ইকুয়াল টু ধরো y1 হবে সাইন 2a প্লাস y2 সাইন 2b প্লাস y3 সাইন 2c ডিভাইডেড বাই সাইন 2a প্লাস সাইন 2b প্লাস সাইন 2c। ঠিক আছে, মানে স্থানাঙ্কটা নিয়েছি x1 নিয়ে এই বৃত্তস্থ কোণের কি, এই বৃত্তস্থ কোণের সাইনের, মানে এই বৃত্তস্থ কোণের সাইন আর কি। ঠিক আছে, সাইন প্লাস হচ্ছে সেম বাদবাকির জন্য সেম, মানে x2 এর কি বৃত্তস্থ কোণের হচ্ছে সাইন, এই যে সেম, মানে কেন্দ্রস্থ কোণের সাইন আর কি। ঠিক আছে, এটার ক্ষেত্রেও সেম, মানে x3 নিয়েছি এর কেন্দ্রস্থ কোণের সাইন। ঠিক আছে, সো কেন্দ্রস্থ কোণ মানে একদম কঠিন না ভাই, তুমি যদি চিত্রটা বুঝো তাহলে তোমরা এই সূত্রটা এক পলক দেখলে মনে থাকবে, যদিও মনে হচ্ছে অনেক বড়, কিন্তু আসলে এত কঠিন কিছু না। ঠিক আছে, আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো আর কি, মানে সবগুলোর সাথে একটু কম্পেয়ার করলে বোঝা যায় যে বুঝতে পারছো আর কি। ঠিক আছে, মানে
এক্স বের করলে ভুজগুলা নিয়ে কাজ করবে, ওয়াই বের করলে তুই কী করবা, কোটিগুলা নিয়ে কাজ করবো আর কি, ঠিক আছে। সো আর মেন কথা হচ্ছে, যেহেতু অনেকের কাছে সূত্রটা কঠিন মনে হয়, মুখস্থ করতে পারে না, আসলে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো যখন পরীক্ষাকেন্দ্র দিয়ে আসে আর কি, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি না, যেহেতু এটা মনে রাখা কষ্ট। আমরা কি করি, ম্যানুয়ালি আর কি ছবি এঁকে অঙ্ক করে ফেলা। আর যদি কোনোভাবে দেখতে পাইতেছি যে অঙ্ক মিলাইতে পারতেছি না ছবি আঁকা, তখন মানে কিছু করার না থাকলেও অবশ্যই আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, ঠিক আছে। সো এটা মাথায় রেখো। আর আরেকটা হচ্ছে লম্বকেন্দ্র। আসলে দেখো, কেন্দ্র কথাটা কখন আসে, যখন আমরা দেখি কোনো বৃত্ত সংক্রান্ত জিনিসপত্র আছে, যেমন অন্তঃকেন্দ্র দেখছো, পরিকেন্দ্র দেখছো, দুইটার ক্ষেত্রে বৃত্ত বৃত্ত আসছে। কিন্তু দেখো ভর কেন্দ্র, বার কেন্দ্র, তারপর হচ্ছে লম্ব কেন্দ্র, এদের ক্ষেত্রে কোনো বৃত্ত নাই, ঠিক আছে, কিন্তু তাও এদের আমরা কেন্দ্র বলতেছি আর কি, ঠিক আছে। এদেরকে মানে এটা কোনো কেন্দ্রই না আর কি, সোজা কথা। তো তাও আর কি, এগুলো একটু মাথায় রাখো, হ্যাঁ। সো দেখো, এবার হচ্ছে আমার লম্ব কেন্দ্রটা দেখো।